একজনকে স্মরণ করার জন্য এটা কিন্তু একটা মেমোরেবল ডে। এই ইভেন্টটা ইটসেলফ একটা মেমোরেবল ইভেন্ট। এখন যা অবস্থা, তাতে মানুষ তার নিজের বাবা মাকে ভুলে যাচ্ছে, সেখানে আমরা স্মরণ করতে চাইছি একজন বড় মানুষকে। সে জায়গায় দাঁড়িয়ে এই প্রোগ্রামটা ইটসেলফ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেই জন্য আমারও খুব একটা দারুণ অনুভূতি হচ্ছে। আমার জুনিয়র অনুপম, ও যে তোমাদেরকে যেটা বলছিল, একটা কথাও বলেছে ওখানে যে মানুষ কতটা কাজ করে, কতটা আন্ডারস্ট্যান্ডিং। আমাদের একজন সিনিয়র ডাক্তারবাবু ছিলেন, ডক্টর কেবি বক্সি। স্যার ছিলেন খুবই বিখ্যাত একজন কার্ডিওলজিস্ট এবং ভারতবর্ষের এই পূর্ব প্রান্তে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে হি ওয়াজ দি ফার্স্ট ম্যান হু স্টার্টেড আইসিইউ। উনি আমাকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে শুভঙ্কর, তুমি কিসের উপর দাঁড়িয়ে আছো, কোথায় দাঁড়িয়ে আছো? আমি বললাম স্যার মাটিতে। তো স্যার আশেপাশে সারা সবাইকে জিজ্ঞাসা করলেন যে সিটটা তুমি কিসের উপর দাঁড়িয়ে আছো। পেশেন্টকে বললেন যে তুমি কিসের উপর দাঁড়িয়ে আছো। সবাই বলছে যে কেউ বলছে ফ্লোরে আছি, হ্যাঁ পেশেন্ট বেডে ছিল, সে বলে আমি বেডের উপরে আছি। স্যার বললেন যে না, উই আর স্ট্যান্ডিং অন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা কীরকমভাবে দাঁড়িয়ে আছি সেটা ডিপেন্ড করে যে আমরা কতটা বুঝতে পারছি। যেরকম বুঝবো সেরকমভাবেই দাঁড়াবো। তাহলে আমরা যদি কম বুঝি তাহলে আমরা একভাবে দাঁড়াবো, যদি আমরা ঠিকভাবে বুঝি তাহলে আরেকভাবে দাঁড়াবো। তাহলে আমাদের কাজটা হচ্ছে মানুষ হিসাবে জানা এবং বোঝার চেষ্টা করা। একটা সময় তো আজকে আমরা যখন হোমোসেপিয়েন্স মানুষ, আমরা নিজেদের বুদ্ধি আছে, আমাদের চিন্তা করার ক্ষমতা আছে, আমরা অনেক কিছু অ্যাডভান্সমেন্ট করেছি। এক সময় তো মানুষ যখন প্রথম শুরু করেছিল তখন কত কিছু ছিল, কিন্তু একটা সময় তাকে তো নেচারকে জানতে হয়েছে, বুঝতে হয়েছে। যখন প্রথম আগুন আবিষ্কার করেছিল ফায়ার, তখনও তো সে এত কিছু জানতোই না, কিন্তু তাকে দেখতে হয়েছিল যে এটা থাকলে বনের পশু পাখিরা কাছে আসে না, তাহলে এটাকে হাতিয়ার করা যায়। তা সেটা দিয়ে সে ফার্স্ট সার্ভাইভ করা শুরু করে। এরকম একটু একটু করে তার নেচারকে তাকে জানতে হয়েছে, জানা এবং তার সঙ্গে তাকে চেঞ্জ করা, পরিবর্তন করা। পৃথিবীতে অনেক বড় বড় প্রাণী ছিল, আমাদের এখানে ডাইনোসর ছিল, অনেক বিরাট বিরাট ম্যামথ ছিল, তারা সব এক্সটিংক্ট হয়ে গেছে, তারা তখন কেউ নাই। কিন্তু আমরা টিকে গেছি, হিউম্যান রেস। কেন? কেননা আমরা শুধু আমাদের নেচার, যা সারাউন্ডিং আমরা আছি, আমরা শুধু নেচারকে অবজার্ভ করেছি তাই নয়, অবজার্ভ করেছি তাকে, তার থেকে তার যে গতি সেটা বুঝেছি এবং তাকে চেঞ্জ করেছি ইন আওয়ার ফেভার। এই চেঞ্জ করতে পেরেছি বলেই আমরা এখন টিকে আছি এবং আমরা প্রোগ্রেস করছি। হিউম্যান রেস ইজ প্রোগ্রেসিং অনলি বিকজ উই কুড চেঞ্জ আওয়ার নেচার। যদি না পারতাম তাহলে আমরাও এক্সট্রিম হয়ে যেতাম। তাহলে আজকে যে আমরা এখানে মানুষরা বসে আছি, উই আর অল হিউম্যান বিংস, যদি আমরা সেটা ক্লেম করি, তাহলে আমাদেরও যে সারাউন্ডিং আমরা বাস করছি, যে নেচার দ্বারা আমরা সারাউন্ডেড, নেচার মানে এখানে শুধু কিছু গাছপালা বাড়িঘর তো নয়। নেচার মানে আওয়ার সারাউন্ডিং পিপল, আওয়ার স্টেট, আওয়ার কলেজ, the environment in the hostels, in the messes, ওভারঅল মেডিকেল কারিকুলাম, ওভারঅল দেশের পরিস্থিতি, সবটাই আমাদের এনভায়রনমেন্ট। তাহলে এখানে আমরা সার্ভাইভ করবো কি করবো না, আমরা প্রোগ্রেস করবো নাকি আমরা এক্সটিংক্ট হয়ে যাব, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? যে আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে প্রথম ধাপ হচ্ছে একটু ওয়েদার উই আন্ডারস্ট্যান্ড আর নট, আমরা বুঝতে পারছি কি পারছি না। যদি বুঝতে পারি, দিস দি ফার্স্ট স্টেপ। তারপরে স্টেপ হচ্ছে আমরা কি চেঞ্জ করার চেষ্টা করছি কি করছি না, ইন আওয়ার ফেভার। যদি পারি তাহলে আমরা সার্ভাইভ করবো অ্যাজ এ হিউম্যান রেস, নাহলে করবো না। এই জায়গাটা আমাদের কিন্তু যত আমরা আলোচনা করছি, তাহলে আমরা দেশবন্ধুকে নিয়ে আলোচনা করছি কেন? কেননা আমাদের সিভিলাইজেশনে একের পর এক এরকম গ্রেট মেন থিঙ্কার এসছে। আমি এখানে আসি না, ফ্যানটা পাওয়া যাচ্ছে। যারা যারা আমাদের আগে জেনারেশনে যারা এরকম ফিজিক্যাল সিচুয়েশনগুলোকে তাদের মতন করে তারা ফেস করেছে এবং নতুন কিছু করে আমাদেরকে পথ দেখিয়েছে। দেয়ার লাইফ রিমেন্স অ্যাজ এক্সাম্পল ফর আস। অনেক নতুন নতুন অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যেও তারা নতুন কিছু করার পথ খুঁজে বার করেছে এবং কিছুটা করেছে, স্ট্রাগল করেছে এবং তারা অনেক পরিবর্তন করতে পেরেছে। যারা সেগুলো করতে পেরেছে তারা এখন আমাদের মেমোরিতে রয়ে গেছে।
তাহলে আমাদের সার্ভাইভ করতে গেলে আমাদের তো কিছু লেসন নিতে হবে, কিছু শিক্ষা নিতে হবে। তাহলে সেটা আমরা তাদের থেকে নেব, যারা আমাদের অ্যানসেস্টার্স, আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন, যারা নতুন কিছু করেছে তাদের কাছ থেকে আমরা নেব। তাহলে আজকের এই আলোচনা সভা তাতে সেটা কিন্তু এই জন্য সার্থক যে আমরা একজন মনীষীর কাছ থেকে কিছু শেখার জন্য এখানে এসেছি। আমরা এখন ওনাকে মালা দিই কি না দিই, সে মালাটা হলুদ হোক কি রজনীগন্ধা হোক, 1000 টাকা দামের মালা হোক কি 50 টাকা দামের মালা হোক, তাতে দেশবন্ধু কিছু আসে যায়? ওনার তখন আসে যায় না, উনি তো আর নেই। উনি তো দেখতে পাচ্ছেন না যে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা আমাকে মাল্যদান করছি কি করছি না। তাহলে আমরা করছি আমাদের জন্য। আমরা একসঙ্গে বসে ওনার জীবনের তখনকার সমাজের উনি কী কী ডিফিকাল্টির মধ্যে কী কী কাজ করার চেষ্টা করেছেন, এই স্ট্রাগলটাকে বোঝার চেষ্টা করবো। তার দ্বারা আমাদের উপকার হবে, যাতে আমরা যখন ডিফিকাল্টি লাইফে ফেস করবো, লাইফ ইজ ফুল অফ ডিফিকাল্টিস, আমাদের কারো জীবনই খুব শান্তিপূর্ণ যাবে এমন তো হবে না। প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু আনন্দ আছে, কিছু দুঃখ আছে, জীবনটাই এরকম। কিছু সাফল্য আছে, কিছু ব্যর্থতা আছে। দেয়ার উইল বি ফেলিওরস এন্ড সাকসেস। কোনো মানুষের জীবন এমন নেই যেখানে অনলি সাকসেস, দেয়ার মাস্ট বি সাম ফেলিওরস। তাহলে তখন আমি ভেঙে পড়বো কিনা, তখন আমি মাথা নিচু করে ভেঙে গিয়ে হতাশ হয়ে যাবো কিনা, নাকি আমরা ফেলিওর পেয়ে আবার লড়বো। তাহলে এই যে স্পিরিটটা আমাদের মধ্যে বজায় রাখতে হবে, তার জন্য আমরা শিখছি। তাহলে এটা দেশবন্ধুকে চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস তো আমরা এখন বলছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কিন্তু এই দেশবন্ধু টার্মটা তো একদিন তার সঙ্গে ছিল না। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন তো বার্থ সার্টিফিকেটে লেখা হয়নি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কি লেখা হয়েছিল চিত্তরঞ্জন দাস। তাহলে সেখান থেকে তাকে একটা স্ট্রাগল করে দেশবন্ধু হতে হয়েছিল। এই স্ট্রাগলটা আমাদের কিন্তু জানা উচিত, কি করে হলো। এটা জানতে পারলে আমরাও আমাদের জীবনে অনেক কিছু করতে পারবো। এবং এটা সম্ভব না কারোর পক্ষে যে আমরা একটা ডিসকাশনে সমস্ত পয়েন্ট বলতে পারবো, আমি এটা জানিও না। কারণ আমি যেটুকু চর্চা করার সুযোগ পেয়েছি সে তার থেকে কিছু অংশ মনে থাকতে বাকিটা ভুলে গেছি, সেটুকুই বলবো। কিন্তু এটা আমাদের সবার কাজ, ইনক্লুডিং মাইসেলফ, আমরা সকলে মিলে উইল ট্রাই টু ইনকালকেট দি লাইফ অ্যান্ড স্ট্রাগলস অফ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ডিউরিং দি কামিং মান্থস। আমরা একদিনে সব জেনে যাবো আমরা না, কিন্তু আমরা কন্টিনিউয়াস আগামী 1 বছর ধরে চর্চা করছি, একটু একটু করে জানতে জানতে আমরা এগোই। যতটুকু জানবো ততটুকু আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করি। মনে রাখবে একটা নলেজ, যেটা আমরা শিখেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে, যে তখনই একটা নলেজ সার্থক যখন সেটা লাইফে অ্যাপ্লাই হয়। নলে আমাদের দেশে একটা কথা আছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের অনেকেই আছে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কিছুই কাজ করে না। কথা বলে একরকম, কাজ করা একরকম। আমরা কি সেরকম হতে চাইবো? তাহলে এই মানুষটা কি সেরকম ছিলেন? আমরা জীবন চর্চা করলে দেখতে পাবো যে সেরকম ছিলেন না, যা বলেছেন তাই করার চেষ্টা করেছেন। এবং সেই জন্যই তিনি আমাদের কাছে আজও এক্সাম্পলের মতন আছেন। তাহলে এটা হচ্ছে কেন আমরা চর্চাটা করব সেটা নিয়ে, যেটা আমি যেরকম বুঝি। এবার ওনার সময়টা কীরকম ছিল, সেই সময়টা তো আজকের মতন ছিল না যে আমরা এক জায়গায় বসে আলোচনা করতে পারি। দেশবন্ধু যখন জন্মেছেন, বড় হচ্ছেন, ওনার যে ফ্যামিলিটা ছিল, ওনার যে সময়কালটা আর কি, তখন ধরো ভারত হচ্ছে পরাধীন ভারত, ব্রিটিশ রুল চলছে ইন্ডিয়াতে তখন। মানে সমস্ত কিছুই ব্রিটিশদের ফেভারে আইন করা আছে, কোনো কিছুই তার বিরুদ্ধে বললে শাস্তি হবে। এবং তখন এমনই রাজত্ব চলছে যে কোনোভাবেই এই রাজত্বকে পাল্টানো যেতে পারে বা নতুন কিছু করা যেতে পারে, এটা ভাবনা চিন্তা করতে গেলেও লোক ভয় পেত। অত্যাচার চলছে, আক্রমণ চলছে, জেলে হয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, অত্যাচার করছে, এরকম ঘটনা একের পর এক চারদিকে চলছে। কিন্তু যখনই ব্রিটিশের অত্যাচার বাড়ছে, কোনোদিনই কোনো দেশে কোনো জাতিতে এরকম হয়নি শুধু অত্যাচারিত হয়ে লোকে মেনে নিয়েছে। যখনই অত্যাচার থাকে তখনই নিউটনের 3rd ল অনুযায়ী তার রিয়াকশন থাকবে। তাহলে যখন যত অপারেশন বাড়ে তত কিছু লোক তৈরি হয় যারা এই জায়গায় পাল্টাতে চায়, তাহলে তার সেরকম কাজ শুরু করে লোক।
ফলে কিছু মানুষের মনে স্বাধীনতা স্পৃহা এলো, যারা মনে করলো আমাদের দেশটা স্বাধীন কেন হবে না, তারা তাদের মতন করে কাজ শুরু করলো। দেখা গেল যে স্বাধীনতা আন্দোলন শুরু হচ্ছে যখন, তার মধ্যেও বহু রকমের চিন্তার লোক ছিল, সবাই একটা ইউনিফাইড চিন্তা নিয়ে যে কাজ করেছে এরকমটা নয়। দেখে আমাদের মধ্যেই, তোমরাও যদি নিজেরা হিসেব করে দেখো, তোমরা সবাই চাইবে দেশের ভালো করতে, কিন্তু যদি বলো পথটা কী হবে, দেখবে তোমরা 10 জন 10 রকম পথ বলছো, দেখবে নিজেরাই তাই হবে। তো শুরুতে কাজ করতে গেলে এরকম থাকে, ডিফারেন্সেস ইন অপিনিয়ন, সেগুলো কাজ করতে করতে আস্তে আস্তে একসঙ্গে আনতে হয়। তাই চিত্তরঞ্জন দাস যে ফ্যামিলিতে বড় হয়েছেন, জন্মেছেন, তখনকার দিনে ধরো ভারতবর্ষে সবাই তো শিক্ষার সুযোগ পেত না। মানে ফর্মাল এডুকেশন বলতে যেটা বোঝায় যে ইউরোপিয়ান যে রেনেসাঁ যে চিন্তা থেকে যে নতুন জ্ঞান বিজ্ঞানের চর্চা এসছে, যে সাহিত্য ফিলোসফি যেগুলো তৈরি হয়েছে, সেগুলো পড়ানো হতো কোথায়? কলকাতাতে কিছু কলেজে পড়ানো হতো। বাকি যারা গ্রাম বাংলায় হতো তারা সেগুলো পড়ার সুযোগ পেত না। তাহলে যারা কিছু ফিউ এনলাইটেড ফ্যামিলিজ ছিল কলকাতাতে, যারা এই ধরনের চর্চা পড়াশোনা করার সুযোগ পেয়েছিল, ঘটনাচক্রে চিত্তরঞ্জন দাস সেরকম একটা পরিবারে জন্মগ্রহণ করেছে। এবং তখন ভারতবর্ষের এই যে বাংলার যে অঞ্চলে আমরা বসবাস করি, এখানে যে ধর্ম রিলিজিয়ান যেটা মানুষকে ধরো গাইড করে, যেটাকে বেস করে মানুষ বাঁচার চেষ্টা করে, তখনকার দিনে যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মের মধ্যে তখন নানা রকমের গণ্ডগোল ছিল। গণ্ডগোল মানে বাল্যবিবাহ, একের পরে বহু বিবাহ থেকে শুরু করে নানা রকম কুসংস্কার, অত্যাচার, পুরোহিতদের দমন পীড়ন, মানুষ জাত ভেদ, মানুষের জীবন করে জেরবার করে দিয়েছিল। তার বিরুদ্ধে কিছু শিক্ষিত বাঙালি ছাত্র যুবকরা কিন্তু পাল্টা কিছু ধর্মমত গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তার মধ্যে একটা ছিল ব্রাহ্ম ধর্ম, যে ব্রাহ্ম ধর্ম হচ্ছে হিন্দু ধর্মের অনেকটা সংস্কার করে সেখানকার কুসংস্কার আচার আচরণগুলোকে বাদ দিয়ে, সুপারস্টিশনগুলোকে বাদ দিয়ে সেটাকে খানিকটা পিউরিফাই করে একটা একেশ্বরবাদ ধারণা আনার চেষ্টা করেছিল। রাজা রামমোহন রায় সেটা শুরু করেছিলেন, তারপর পেয়ে সেটা আরও মডিফাই হতে হতে এগোচ্ছিল। সেই রকম একটা চিন্তা নিয়ে চলা ফ্যামিলিতে, যেখানে মানুষ কিছুটা এনলাইটেড, কিছু নতুন জিনিস তারা ভাবতে পারে, কিছু নতুন জিনিস চিন্তা করতে পারে, সেরকম ফ্যামিলিতে ওনার জন্ম। ওনার ঠাকুরদা যিনি গ্র্যান্ডফাদার, তিনি বলতেন যে এমন রিলিজিয়ানটা এমন জিনিস নয় যেটা বাবার থেকে ছেলেতে চলে যাবে অটোমেটিক্যালি। তিনি বলতেন যে বাবার কাছে ছেলেকে জন্ম দেওয়া, শিক্ষা দীক্ষা দেওয়া, তারপর ছেলে ঠিক করবে যে সে কোন রিলিজিয়ান সে চুজ করবে। এতটাই তারা লিবারাল ছিলেন চিন্তার দিক থেকে। এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করার ফলে শিক্ষা দীক্ষার সুযোগ তার কাছে ছিল। এবং তখনকার দিনে বাঙালি সমাজে যারা শিক্ষিত সমাজ, তারা কি চাইতেন যে ছেলে বড় হয়ে কি হবে? ধরো এখনকার দিনে বাবা মারা কি চায়, ছেলে বড় হলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কারণ তারা জানে যে এটা একটা সিকিউর লাইফ, তাই তো? আমাদের বাবা মারা সেই জন্য এখানে পাঠিয়েছে, ছেলে দিলে নিট পরীক্ষা দাও তুমি করে এখানে পাঠিয়েছে। তৎকালীন দিনে ছিল ছেলেকে ভালো পরিবারের ছেলে মানে সে আইসিএস পরীক্ষা দেবে, আইসিএস হবে। আইসিএস মানে একটা সিকিউর লাইফ, এটা লোকে মনে করতো। চিত্তরঞ্জন ফ্যামিলি তাকে আইসিএস পরীক্ষার জন্য পড়তে পাঠায় ইংল্যান্ডে। তো চিত্তরঞ্জন ইংল্যান্ডে গেলেন পড়তে, পরীক্ষা দিয়ে পাশ করবেন। দেখা গেল তখন আইসিএস এর পরীক্ষার জন্য যখন উনি পড়াশোনা করছেন, ইন্টারভিউ দেবেন, সেরকম সময়তে দাদাভাই নৌরজি তিনি একটা ইলেকশনে দাঁড়ালেন, একজন ভারতীয়। এবারে ভারতীয় দাঁড়িয়ে তার বিরুদ্ধে একজন ব্রিটিশ ক্যান্ডিডেট আছে। যথারীতি ব্রিটিশরা ভারতীয়দের গালমন্দ করছে যে দে আর নেটিভস, এরা কিছু জানে না, এরা কালো মানুষ, এদের দিয়ে কিচ্ছু হবে না। এর বিরুদ্ধে তখন চিত্তরঞ্জন দাস পরীক্ষার জন্য পড়তে গেছেন। তিনি চুপ করে থাকতে পারতেন, যে হি ক্যান বিকাম সাইলেন্ট, যে আমি এসব আমার কি আছে, যে আমার পরীক্ষা সামনে 1 মাস বাদে পরীক্ষা। তিনি সাইলেন্ট থাকলেন না। তিনি কি করলেন? তিনি প্রতিবাদ করতে শুরু করলেন। বিভিন্ন জায়গায় তিনি সভা সমিতিতে গিয়ে বক্তব্য রাখতে শুরু করলেন। দেখা গেল তিনি দারুণ বলেন, খুবই ওজস্বী একটা বক্তব্য রাখতে শুরু পারলেন, এবং বহু মানুষ তার বক্তব্যে ইমপ্রেসড হলেন। কিন্তু তার ফলে কি হলো, ওনার যে নামটা সেটা ব্রিটিশদের খাতায় নোট হয়ে গেল। এবং যখন আইসিএস এর ইন্টারভিউ হলো, দেখা গেল যে উনি পাস করতে পারলেন না, অনেক আটকে দেওয়া হলো। এবং ওখান থেকে একজন ফোন চিঠি থেকে তার বাবাকে জানালেন যে আপনার ছেলে পাস করার মতনই, কিন্তু তার রাজনৈতিক মতবাদের জন্য ওকে কিছুতেই ইংরেজরা ক্লিয়ার করলো না, ফলে ওকে যতবারই পরীক্ষা দিয়ে কোনোদিনই পাস করতে পারবে না, তাহলে ওকে এই কেরিয়ারে আর ফেলবেন না, বরঞ্চ ওর যা আর্গুমেন্ট করার ক্ষমতা, ওকে আপনি উকিল বানান, তাহলে খুব বড় উকিল হতে পারবে। যে আর্গুমেন্ট করার ক্ষমতা দেখেছি, ওর পক্ষটাই ভালো।
তখন উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে ল নিয়ে পরীক্ষা দিয়ে ব্যারিস্টার হলেন। তাহলে চেয়েছিলেন একটা জিনিস হতে, কিন্তু হয়ে গেলেন অন্য একটা দিকে চলে গেলেন। এবার ল পড়লেন, পড়ে ইন্ডিয়াতে ফিরে এলেন, ফিরে এসে কাজ শুরু করলেন, প্র্যাকটিস করছেন, প্র্যাকটিসের ভালোই নাম হওয়ার দিকে যাচ্ছে। এমন সময় হচ্ছে আলিপুর বোমা মামলা, 1908 সাল, 1908। তারা আসামি হচ্ছে অরবিন্দ ঘোষ, যিনি নিজে একজন আইসিএস। তিনি হিমসেলফ ওয়াজ আইসিএস, কিন্তু তিনি ব্রিটিশে চাকরি করেননি। তিনি চাকরি করতেন জাতীয় বিদ্যালয়, ন্যাশনাল কলেজেস তৈরি হচ্ছিল তখন, তার টিচার হিসেবে কাজ করতেন। এছাড়াও উল্লাসকর দত্ত, বারিন ঘোষ এরকম সব রেভলিউশনারিজ ছিলেন, যারা বোম তৈরি করছিল ব্রিটিশদের মারার জন্য। সেরকম একটা জায়গা থেকে ধরা পড়ে যায় এবং তাদের বিরুদ্ধে তখন বিচার হচ্ছে। অরবিন্দ ঘোষ তখন ছিলেন গোটা বেঙ্গল প্রভিন্সে যত রেভলিউশনারি ছিলেন তাদের সবার প্রাণ পুরুষ, মানে সবাইকে উজ্জীবিত করছেন। আরেকজন ছিলেন ভগিনী নিবেদিতা, সিস্টার নিবেদিতা, যিনি ছিলেন এই বিপ্লবীদের প্রচণ্ডভাবে উৎসাহ দিতেন। এবার যখন তারা জেলে, অরবিন্দ সহ বারিন ঘোষ এবং উল্লাসকর দত্তেরা জেলে রয়েছেন, এদের ছাড়ানোর জন্য মামলা করতে হবে। সেই মামলায় একজন লয়ারকে ঠিক করা হলো, যে যিনি খুব নাম করা একজন লয়ার, তিনি ব্যোমকেশ চক্রবর্তী বলে নাম। কিন্তু তিনি যা ফিস চাইলেন, সে ফিস দেওয়া বিপ্লবীদের কম না, তাদের পয়সা পর্যন্ত ছিল না। দেশের মানুষ সাহায্য করলেও ওই টাকা তারা দিতে পারত না। তখন কি করা যাবে? নতুন কোনো উকিল দরকার, যে উকিল এটা লড়বে। যে লড়বে সে আবার অ্যান্টি গভর্নমেন্ট হয়ে যাবে, তার কেরিয়ার নিয়ে প্রবলেম হতে পারে। তখন চিত্তরঞ্জন দাসের সন্ধান পেল যে এটা নতুন ছেলে এসছে, তাহলে ওকে দেখা যায় ও মানে ভালোই লড়ে। তখন কিন্তু চিত্তরঞ্জন দাস অত নাম করা উকিল হননি, কিন্তু উনি কেসটা টেক আপ করলেন। টেক আপ করে এটা নিয়ে শুরু করলেন এবং এই কেসটা যখন লড়ার সময়টা গেছে কয়েক মাস, মানে উনি বেসিক্যালি দিন রাত সারাদিন স্টাডি করতেন আর নলেজ কোর্টে আর্গুমেন্ট করতেন, কাগজ লিখতেন, মানে কীভাবে বিপ্লবীদেরকে মুক্ত করা যায়, ব্রিটিশের জেল থেকে কীভাবে ওনাদেরকে ফ্রি করা যায়, কীভাবে আইনের ফাঁক বার করা যায়, তার জন্য উনি প্রচণ্ড স্ট্রাগল করলেন। এবং এই স্ট্রাগলের ফলে দেখা গেল যখন জাজমেন্ট হলো, অরবিন্দ ঘোষ ছাড়া পেয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন। মানে এটি ওয়াজ এ ট্রিমেন্ডাস ভিক্টরি। যদিও বাকি দুজনের মৃত্যুদণ্ড হয়ে গেল, তারপর আবার অ্যাপিল হলো এবং সেই অ্যাপিলের মৃত্যুদণ্ড খারিজ করে যাবজ্জীবন জেল হলো। কিন্তু এই যে অরবিন্দ ঘোষের মতন আসামিকে ব্রিটিশের কবল থেকে ছাড়িয়ে আনা, এইটার ফলে তার যা বিশাল সুনাম হলো এবং তার আইনের যে প্রসার, প্র্যাকটিসটা বিরাট বেড়ে গেল। এত এক্সটেন্টে বাড়লো যে উনি তৎকালীন যুগে সেই আমলে রোজগার করতেন মাসে 50 থেকে 60,000 টাকা। হিউজ যেটা ইনকামের জায়গায় চলে গেলেন। তখন তার বাড়ি কিনছেন, জায়গা কিনেছেন, যা একটা অবস্থাপন্ন মানুষ করে, সমস্ত কিছুই করছেন। ইতিমধ্যে তার সংসার হয়েছে, ছেলে মেয়ে হচ্ছে, কিন্তু তার মধ্যে দেশপ্রেমের জায়গাটা রয়েই গেছে। এবং এই যে কোর্টে যে ফাইটটা উনি করলেন, এই সময় বিপ্লবীদের উনি কাছ থেকে দেখেছেন যে রেভলিউশনারিরা দেশের জন্য প্রাণ দিতে কতটাই এগিয়ে আছে তারা চিন্তার দিক থেকে, যে দেশকে স্বাধীন করতে হবে, তার জন্য জীবনটা তুচ্ছ, এই লেভেলে তারা ভাবতেন জীবনকে স্যাক্রিফাইস করে দেবো। উল্লাসকর দত্ত একজন, যিনি তার যাবজ্জীবন হলো, তার মা কোর্টে এসছেন চিত্তরঞ্জনকে অ্যাপিল করতে যে বাবা আমি তোমার কাছে বলছি তুমি কেসটা লড়ো। যখন উনি প্রথম ভিজিট করছেন সেই সময় বলছে আমি শুধু আমার ছেলের জন্য বলতে আসিনি, সবার জন্য বলতে এসেছি, সবার জন্য লড়ো। তখন উনি ভাবছেন যে কী করে পারে, নিজের ছেলের চাইতেও সবার কথা উনি ভাবছেন। মানে এইরকম বিভিন্ন ঘটনায় ওনার মনের মধ্যেও পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। মানে এটা ফুললি কেরিয়ারিজমের মধ্যে তো ঢুকেছিলেন, কিন্তু মনের মধ্যে সেই দেশাত্মবোধ ছিল। আবার এদের সঙ্গে সংস্পর্শে এসে সেটা ক্রমাগত বাড়ছে। এবার একের পর বিভিন্ন বিপ্লবীরা যখনই বিভিন্ন জায়গায় জেলে যাচ্ছেন, তাদেরকে পুলিশ হ্যারাস করছে, তখন কেস লড়বে কে? দেখা গেল চিত্তরঞ্জন দাস। যেখানেই মামলা হচ্ছে চিত্তরঞ্জন দাস বিপ্লবী ধরে লড়ছেন। এবং তার খুব প্রশ্ন কি হচ্ছে, এই মামলা লড়তে গিয়ে এদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যত যোগাযোগ হচ্ছে তত দেখছেন যে উনি আরো এরকম অসাধারণ মানুষেরা, যদি রিভলিউশনারি লাইক মানে জেম, সোসাইটির সবচাইতে উন্নত মানুষেরা, যে দেশের স্বাধীনতার জন্য এরা জীবনের সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। কিন্তু এরা যেভাবে যে পথে এগোচ্ছে, সেই পথটা উনি পুরো মানতে পারছেন না, যে একজন ইংরেজকে খুন করে দিলেই সমাধান হয়ে যাবে। এই যে পথটা, এই পথটার সঙ্গে চিত্তরঞ্জনের ডিফারেন্স হচ্ছে। তো
উনি মনে করছেন এটা হয়তো ঠিক না, কিন্তু এদের যে ক্যারেক্টার, যে ডেডিকেশন, স্যাক্রিফাইস, এটাকে উনি ভীষণ অ্যাডমায়ার করছেন। এই ফেজে উনি যুক্ত হলেন কংগ্রেসের সঙ্গে, কারণ কংগ্রেস তখন মেন প্ল্যাটফর্ম স্বাধীনতা পাওয়ার জন্য যুক্ত হলেন। ফুল ফেজে উনি কংগ্রেসের কাজ শুরু করলেন 1917 সাল থেকে, 1917, মানে 1908 সালে প্রথম মামলা লড়ছেন, তার প্রায় 9-10 বছর বাদে গিয়ে উনি কিন্তু যুক্ত হলেন ভালো করে। এবং যুক্ত হয়ে উনি কী করলেন, উনি তখন দেখছেন যে দেশের ছাত্র যুবকরা এই আন্দোলনের মধ্যে খুব নেই। আন্দোলনে আসছে তারা প্রাজ্ঞ, পাকা চুল সব লোকেরা, বয়স্ক মানুষেরা। উনি দেখলেন, বললেন যে এটা আবার কীরকম ব্যাপার, আসছে শুধু কিছু রেভলিউশনারিজ, অল্প সংখ্যায় তারা, কিন্তু তারা হাইলি ডেডিকেটেড। কিন্তু সাধারণ ছাত্র সমাজ তারা কিন্তু তারা কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, তারা তাদের মতন করে আছে, তারা কিন্তু আন্দোলনে যুক্ত হচ্ছে না। যেমন ধরো তোমরা এখন হয়তো দেখছো যে তোমরা যখন কলেজে কাজ করছো, তোমরা এরকম 7-8 জন 10 জন করে আছো, কোনো কলেজে 1 জন, কোনো কলেজে 2 জন তোমরা হয়তো চিত্তরঞ্জন জন্মদিন পালন করবে। তোমরা ভগৎ সিং নিয়ে হয়তো মাল্যদান করতে গেলে 5 জনকে পাবে, বাকিরা আসছে না, তারা ক্লাসে চলে যাচ্ছে, ঘুমাচ্ছে, মোবাইল দেখছে। তোমরা হয়তো ভাবছো যে হয়তো, তাহলে এই যে এখনকার যে সমাজটা আমরা দেখছি, যে তোমরাও যখন তোমাদের বন্ধুদের দেখছো সবাই আসছে না, একই জিনিস তখন ছিল, কিন্তু ব্যাপারটা এমন না যে শুধু এখনই এরকম হচ্ছে, তখনও বেশি লোক আসছে না, অল্প কয়েকজন লোক আসছে। তখন দেশবন্ধু ঠিক করলেন যে তাহলে যুবকদেরকে আনতে হবে, ছাত্রদেরকে আনতে হবে আন্দোলনের মধ্যে, না আনলে হবে না। আবার করতে শুরু করলেন। প্রথম কিন্তু উনি ছাত্র যুবকদের জাগাতে শুরু করলেন, এবং তিনি দেখলেন যে কেন, উনার বক্তব্য হচ্ছে এমন অ্যানালিসিস, উনি ভাবছেন এরকম করে যে কেন ইয়ং যেটুকু ছেলেমেয়েরা আসছে তারা বন্ধুদের দিকে চলে যাচ্ছে। তার কারণ কংগ্রেসের আপোষমুখী নীতি, তারা শুধু ইংরেজকে তোয়াজ করছে, তারা বলছে যে দয়া করে স্বাধীনতা দিন, এরকম তোয়াজ করাকে নিয়ে চলছে বলেই এই মডারেট নীতির জন্যই ইয়ং ফোর্সেসগুলো তারা স্যাটিসফাইড হচ্ছে না, তাই তারা অন্য পথ খুঁজছে। তাহলে যদি কংগ্রেসের মধ্যে যে মেন স্ট্রিম যে স্বাধীনতা আন্দোলনটা, সেটাকে যদি জোরদার করা যায়, তাহলে কিন্তু এই আন্দোলনের মধ্যেই ছাত্র যুবকদের আনতে পারলে সত্যিকারের মানুষকে জাগানো সম্ভব, এবং স্বাধীনতা এই পথেই আসতে পারে বলে উনি মনে করলেন। সেই অনুযায়ী কংগ্রেসকে বললেন, কিন্তু কংগ্রেসকে নাড়াতে পারলেন না, চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এবারে এই যে উনি কংগ্রেসের মধ্যে যাচ্ছেন, তার মত নিয়ে ফাইট করছেন, দেখা যাচ্ছে গান্ধীজি একভাবে ভাবছেন আর দেশবন্ধু একভাবে ভাবছেন। এবং দেশবন্ধুর যে ক্যারেক্টার, তার যে নলেজ, তার যে বলার ক্ষমতা, তিনি যখনই যোগদান করেছেন তখন থেকে তিনি হি বিকাম ওয়ান লিডার অফ ওয়ান পার্ট, হি অলরেডি ক্যারিং সামথিং। গান্ধীজি যেমন একদিকে একটা বড় অংশকে ক্যারি করছেন, তেমন চিত্তরঞ্জন অনেকটি ক্যারি করছে। দুটো মতের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, সংঘাত হচ্ছে প্রায়শই। তার একদিকে প্র্যাকটিস, অন্যদিকে বিরাট প্র্যাকটিস, তার কাজের চাপ, অন্যদিকে হচ্ছে দেশের কাজের চাপ, কোনো দিনই ম্যানেজ করতে পারছেন না। এটা করতে গেলে ওটা কম পড়ে যাচ্ছে, ওটা করতে গেলে এটি কম পড়ে যাচ্ছে। তার কেবলই মনে হচ্ছে যে আমি যখন দেশের কাজটা ভালো করে করতে পারছি না এই প্র্যাকটিস করতে গিয়ে, প্র্যাকটিসের লোকগুলো কিন্তু তার মনে হচ্ছে আমি এদের উপর ইন্ডাস্ট্রিজ করছি, এদের কেসটা হাতে নিচ্ছি, কিন্তু লড়ার সময় আমার একটা কোনো আন্দোলন আছে, কোনো মিটিং আছে, আমি চলে যাচ্ছি, তাহলে ভালো করে কিছু করতে পারছি না, তো এটা ইন্ডাস্ট্রিজ হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ওনার মনের মধ্যে দ্বন্দ্ব আসছে যে আমি এভাবে পারবো না, কোনো একটা ভালো করে করতে হবে, তাহলে কোন একটা ভালো করে করবো। এবার তার ফ্যামিলি আছে, স্ত্রী আছে, ছেলেমেয়েরা হয়তো এসে গেছে, তখন একটি বিরাট বাড়ি, প্রচুর মানুষ তার উপর নির্ভরশীল, প্রচুর দুঃখী মানুষকে উনি দান করেন, পড়াশোনার খরচ দেন, সংসার খরচ দেন, অনেক ডিপেন্ডেন্ট ম্যান দেশবন্ধুর উপরে। বহু বিপ্লবীদের বিনা পয়সায় কেস লড়েন, তারা সবাই তার উপর নির্ভরশীল। তাহলে একদিকে বিরাট নির্ভরশীল মানুষজন যারা ওনার ইনকামের উপরে চলে, অন্যদিকে হচ্ছে দেশের কাজের ডাক, যেখানে এই পেশাটা একটা বাধা হয়ে গেছে। তো এই জায়গাটা নিয়ে উনি কি করবেন, উনি পরামর্শ করছেন স্ত্রীর সঙ্গে, বাসন্তী দেবী, তিনি একজন বিরাট বড় লোকের মেয়ে। তখন ওনাদের যে লাইফস্টাইল, তার ধুতি, শাড়ি, এগুলো হচ্ছে অত্যন্ত হাই ক্লাস, দামি জিনিস। বিলেতের থেকে আসা স্যুট, প্যারিস থেকে জামা কাপড় ইস্ত্রি হয়ে আসা, মানে তাদের ব্যাপারটাই অন্যরকম, মানে একদম টপ ক্লাস একটা হাই সোসাইটির মানুষ। কিন্তু তার মনের মধ্যে হচ্ছে দেশের জন্য কাজ করার একটা প্রবল আকাঙ্ক্ষা, তিনি কী করবেন, মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। তার ওয়াইফকে বলছেন যে কী করা যায় বলো, এভাবে তো পারছি না। তখন বলছে তুমি কি চাইছো, আমি তো চাইছি যে একেবারে প্রফেশন ছেড়ে দেবো, আমি আর রোজগারের দিকে যাবোই না, অনেক রোজগার করেছি,
আমি এবার যে কদিন বাঁচবো ভালো করে দেশের কাজই করতে চাই, স্বাধীনতা না এলে কোনো এভাবে বেঁচে থাকা মানে হয় না। কিন্তু কংগ্রেস যেভাবে চাইছে এভাবে চলে জীবনে স্বাধীনতা হবে না। তাই এইটাকে জোরদার করতে গেলে লড়াইটাকে সব ছেড়েই করতে হবে, নাহলে হবে না। তখন তার স্ত্রী কি বলছে, না এটা আমাদেরও শেখার যে আমাদেরও যখন জীবনে এইসব সংগ্রামগুলো আসে, আমাদেরও তো বন্ধু বান্ধব আছে, আমাদেরও ফ্যামিলি আছে, যখনই আমরা ভাবি একটা ভালো কাজে এগোবো, আমার বাড়ির লোক কী করে, আবার যাস না, পিছন দিকে থাকবি, সামনে যাবি না। আমরাও আমাদের দুইজনকে এরকম করে করি কিনা ভাবতে হবে যে আমার ভাই এগোতে চাইছে, আমি তাই কি বলি, যা সামনে যা, বলবো নাকি বলবো না না পিছন দিকে থাক, সামনে যাস না, সাপোর্ট কর কিন্তু এগোস না। এই তো কন্ট্রাডিকশনস আর সেম, সেই 1919 সালেও যা 2025 সালেও তাই। কন্ট্রাডিকশনস পাল্টাচ্ছে না, শুধু পাল্টাচ্ছে মানুষগুলো। তাহলে এই কন্ট্রাডিকশন আমাদের জীবনেও আছে এবং আসতেই থাকবে যত বয়স বাড়বে। তাহলে কি দেখা যাচ্ছে যে তার স্ত্রী কি বলছেন, বাসন্তী দেবী বলছেন, তুমি যদি মনে করো দেশের জন্য কাজ করবে তাহলে করো, তোমার যদি কোনো রোজগারই না থাকে আমরা গাছতলায় থাকতে রাজি আছি, কিন্তু দেশের কাজের কাজ থেকে তুমি তোমার সরিয়ে আনার দরকার নেই, নিজের চিন্তাটাকে সরিয়ে আনো না। ছেলে বলছে যে করো, আমরা সহ্য করবো, কষ্ট করেই থাকবো, কোনো দরকার নেই। তাহলে এই যে একটা ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছেন, কারণ ফ্যামিলিও দেখেছে যে এই মানুষটা কীরকম, তাহলে এই মন ফ্যামিলিকেও তাকে তৈরি করতে হয়েছে তার আগেকার স্ট্রাগল দিয়ে। এরকম সময় ঘটনা আরও ঘটছে যে যখন উনি এরকম ভাবনা চিন্তা করছেন, সে সময় দেশে গান্ধীজি হচ্ছে অবিসংবাদিত নেতা কংগ্রেসের, সবাই তাকে একটাকে চেনে, এম.কে. গান্ধী। এবং গান্ধীজি হচ্ছে কংগ্রেসের টপ নেতা, মানে কংগ্রেসের মেম্বার না হয়েও তিনি সব কিছু ঠিক করেন। এরকমভাবে দেশবন্ধু যেমন সব কিছু ছেড়ে করতে চাইছেন, তেমনই সুভাষচন্দ্র বোস, তিনি তখন ICS পরীক্ষা দিতে গেছেন ইংল্যান্ডে, পরীক্ষা দিয়ে 4th র্যাঙ্ক করেছেন। কিন্তু তিনি দেখছেন যে এভাবে হবে না, আমি ICS হয়ে সেই ইংরেজদের গোলামি করবো। তাহলে উনিও ভাবছেন যে দেশের কাজে যোগদান করতে হবে এবং সমস্ত ছেড়ে দিয়ে যোগদান করতে হবে, চাকরি করতে করতে দেশের কাজ করা যায় না। তিনি ভাবলেন তার ছাড়ার আগে আমি একবার কথা বলবো। কথা বলতে গেলেন গান্ধীজির সঙ্গে। গান্ধীজিকে ওনার যে আত্মজীবনী আছে সেখানে লিখছেন দি ইন্ডিয়ান স্ট্রাগলে, সেখানে লিখছেন যে আমি গান্ধীজির সঙ্গে কথা বললাম, আমি গান্ধীজিকে কিছু প্রশ্ন রাখলাম যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আপনার প্ল্যান কি, স্বাধীনতার সময় আপনি কী কী করতে চান, স্বাধীনতার পরে কি ভাবছেন, কি পথে আসবে, কতদিনের মধ্যে আসবে, স্টেপস কী কী। নেতাজি বলছেন আমি দেখলাম গান্ধীজির কোনো কথাই আমাকে স্যাটিসফাই করতে পারলেন না, কোনো কংক্রিট প্ল্যান তার নেই। নেতাজি বলছেন আমি এত বড় নেতা, বিরাট আশা নিয়ে এসেছিলাম যে উনি এটা আমাকে কংক্রিট প্ল্যান দেবেন, যে আমি সর্বস্ব ছেড়ে আসতে চাইছি, কিন্তু দেখলাম হতাশ হলাম। গান্ধীজি আমাকে কোনো বড় বড় কিছু কথা ছাড়া কিছুই বলতে পারলেন না, কোনো কংক্রিট প্ল্যান দিতে পারলেন না স্বাধীনতা আন্দোলন। তখন নেতাজি বললেন যে আমি কী করবো, আমি ভাবছিলাম আমি চাকরি ছেড়ে চলে আসবো, কিন্তু যে বিদার সে পথ দেখাতে পারছি না। তখন গান্ধীজি বললেন যে তুমি যদি আরও কংক্রিট জানতে চাও তাহলে তুমি সিআর দাসের কাছে যাও। গান্ধীজি বললেন, মানে গান্ধীজি পুরো রিয়েলাইজ যে সিআর দাস মে বি এ বেটার পার্সন টু গাইড, কেন হি নোজ বেটার। সুভাষ বোস গেলেন তার কাছে, তাকে প্রশ্ন রাখলেন, একই প্রশ্ন। সিআর দাস কমপ্লিট প্ল্যান দিয়ে দিলেন যে এই করতে হবে। নেতাজি বললেন যে আমি তখন, সুভাষ বোস লিখছে যে আমি এই প্রথম বুঝলাম যে একটা মানুষ যিনি সর্বস্ব দিতে পারেন নিজে, তিনি সর্বস্ব ডিমান্ডও করতে পারেন। উনি একটা যুবকের, আমার মতন ছাত্র যুবক, তিনি দেশের জন্য কাজ করতে চাইছেন, তার সর্বস্ব ডিমান্ড করতে পারছেন যে তুমি দেশের নিজের সমস্ত ছেড়ে চলে আসো, ফুল টাইম ডিভোট করো দেশের কাজের জন্য। কেন? কারণ নিজে তাই করেছেন, তাই তিনি এটা ডিমান্ড করতে পারছেন এবং তিনি জানেন যে কী করতে হবে, পরে স্টেপস জানেন। তাহলে নেতাজি লিখছেন যে আমি আমার গুরু পেয়ে গেলাম, আমি এবার দেশের কাছে আসতে পারি, চলে গেল। তখন কংগ্রেসের মধ্যে অবস্থাটা কি চলছে যে এরপরে শুরু হবে অসহযোগ আন্দোলন। এই তো 1921 সালের ঘটনা, নেতাজি যখন চলে আসছেন জুন মাস, তারপর হচ্ছে যে শুরু হচ্ছে যে অসহযোগ আন্দোলন, মানে ইংরেজদের সঙ্গে আর সহযোগিতা করা হবে না। তার আগে অনেক ঘটনা ঘটে গেছে। 1919 সালে ঘটে গেছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেখানে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে একটা বন্ধ মাঠের মধ্যে গুলি করে 1000-এর বেশি লোকজনকে মেরে দিয়েছে ইংরেজরা। তারপরেও গান্ধীজি বলেছেন যে ইংরেজদের সহযোগিতা করা উচিত, যদি ইংরেজদের বিপদে পড়ে যুদ্ধ হয় তাহলে ইন্ডিয়া স্ট্যান্ড উইথ দি ইংলিশ পিপল।
কিন্তু চিত্তরঞ্জন বলছেন এটা ঠিক না, বলছে এই ঘটনার পরে আমরা কি করে লোকে সমর্থন করবো, হতেই পারে না। তাহলে আমাদের এখনই পূর্ণ স্বরাজ ডিমান্ড করতে হবে, যে সম্পূর্ণ স্বাধীনতা চাই, স্বরাজ চাই, কিন্তু কংগ্রেস সেটা ডিমান্ড দিতে চাইছে না। তাহলে এক্ষেত্রে যখন দেখছেন যে কংগ্রেসের মধ্যে করা যাচ্ছে না, তখন দেশবন্ধু স্বরাজ্য দল তৈরি করলেন আরো একজন লিডারকে নিয়ে, যে কংগ্রেসের মধ্যে থেকেই আরেকটা গ্রুপ বানালেন যেটা দিয়ে তিনি লড়াইটা করবেন, এবং সে দলে তিনি পাচ্ছেন এরপরে সুভাষ বোসকে। এরপরে উনি চাইলেন যে আমরা একদিকে যেমন স্বাধীনতার জন্য লড়াই করতে থাকবো, অন্যদিকে দেশের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে চলে, ভারত ভূখণ্ড তো চালায় কিছু ইংরেজরাই, কিছু বাঙালিদের হেল্প নিয়ে, ইন্ডিয়ানদের হেল্প নিয়ে চালায়। তাহলে এই যে সিস্টেমটা যেটা ইন্ডিয়ার মধ্যে চলছে, তাহলে এইটার মধ্যে আমরা ঢুকবো না কেন? যে ব্রিটিশদের আন্ডারে যে একটা স্টেট ওয়াইজ যে গভর্নমেন্টগুলো চলছে, বাংলা, বিহার, বিভিন্ন জায়গায় রাজ্যে রাজ্যে, তো এটার মধ্যে আমাদের ঢোকা উচিত, এবং এটা ঢুকেই এর মধ্যে দিয়ে আমাদের অসহযোগিতা করতে হবে, নন কোঅপারেশন আফটার এন্টারিং দি সিস্টেম। আর গান্ধীজি বলেন না, আমরা এটার মধ্যে ঢুকবো না, বাইরে থাকবো। 2 বছর লাগলো চিত্তরঞ্জনের এটা কনভিন্স করতে কংগ্রেসকে যে ভিতরে ঢুকেই লড়াই করতে হবে, এবং আলটিমেটলি তারা কনভিন্স করতে পারলেন। ভিতরে বিভিন্ন রাজ্যে রাজ্যে যে প্রদেশগুলো ছিল সেখানে ইলেকশনে অংশগ্রহণ করলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক দল ক্ষমতায় গেল। তো এটা একটা মোড অফ মুভমেন্ট আর যেগুলো একটা সময় দেশবন্ধুকে বিট করতে হয়েছে, এবং এই করতে করতে কিন্তু উনি ছাত্র যুবকদেরকে একত্রিত করতে পারছেন। এই অসহযোগ আন্দোলন যখন চলছে সেই সময়টাই কিন্তু দেশবন্ধু ডাক দিচ্ছেন যে দেশের এখন ডাক, এখন তোমরা স্কুল কলেজ ছাড়ো, অনেক পড়াশোনা করেছো, এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট। উনি বলছেন যে ছাত্র যুবকরা স্কুল কলেজ ছাড়ো, পরীক্ষা ছাড়ো, এখন দেশের কাজে নামো। এবার যখন দেশের কাজের জন্য তারা নামলো, হাজার হাজার ছাত্র যখন নামলো, আন্দোলনে নামলো, অসহযোগ আন্দোলন যখন ঝড় বয়ে গেল বাংলায়, তারপর যখন তারা পড়তে আসবে, ছাত্র যুবকরা বলছে আমরা ইংরেজদের কোনো প্রতিষ্ঠানে আর করবো না, যেখানে ইংরেজদের সামান্যতম লিঙ্কও আছে সেসব প্রতিষ্ঠানেও যাবো না। তাহলে এতগুলো ছাত্র যুবক কোথায় করবে, কোথায় তারা পড়াশোনা করবে? তাহলে তাদের জন্য প্রতিষ্ঠান তৈরি করা দরকার। দেয়ার ইজ এ নেসেসিটি অফ এডুকেশনাল ইনস্টিটিউটস রান বাই দি ইন্ডিয়ান পিপল। তাহলে সেই জায়গা থেকে তখন সিআর দাসদের মতন যারা মানুষ তারা মিলে ভাবলেন যে তাহলে আমাদের এখান থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কলেজ তৈরি করতে হবে, যেখানে ইন্ডিয়ানরাই পড়াবে, ইন্ডিয়ানরাই সিলেবাস তৈরি করবে, আমরাই পড়াবো। তো সেই কনটেক্সটে তৈরি হলো যাদবপুর ইউনিভার্সিটি, সেই কনটেক্সটে তৈরি হলো তোমাদের কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ। এই যে জায়গা, এখানে চিত্তরঞ্জন হসপিটাল, তোমাদের যে হসপিটালটা যেটা, এই হসপিটাল চিত্তরঞ্জনের নিজস্ব জায়গা, তার পার্সোনাল প্রপার্টি, সেটা আমি ডোনেট করলেন যে হসপিটাল তৈরি করার জন্য। তাহলে এরকমভাবে নতুন নতুন ইনস্টিটিউশন তৈরি হয়েছে একটা একটা করে। এর আগে তখন কলেজ ছিল 3টে, একটা ছিল কলকাতা মেডিকেল কলেজ, একটা ছিল এনআরএস যেটা ক্যাম্পবেল মেডিকেল কলেজ বলা হতো, এগুলো ছিল সরকারি কলেজ, আর ছিল আরজিগড় যেটা ছিল কারমাইকেল, যেটা ছিল প্রাইভেট। কিন্তু প্রাইভেট হলেও ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে লিঙ্ক মেনটেন করে সেটা চলতো। ফলে ছাত্ররা যারা ব্রাইট স্টুডেন্টস তারা কিন্তু চাইছিল নতুন কলেজ হোক। সেই জায়গা থেকে জাতীয় একটা আয়ুর্বিজ্ঞান ইনস্টিটিউশন তৈরি করা দরকার ছিল, সেখান থেকে এটা জন্ম হয় এই কলেজ। এবং এটা হচ্ছে এই আন্দোলনের পার্সপেক্টিভ থেকে, সেই জায়গা থেকে ছাত্ররা বলছে আমরা ইংরেজদের কোথাও যাবো না, পড়বো না। শুধু বাংলাতে নয়, সমস্ত রাজ্যে, পাঞ্জাবে হয়েছে একই জিনিস, যেখানে ভগৎ সিংরা পড়তেন লাহোরে ন্যাশনাল কলেজ, সেরকমভাবে তৈরি হয়েছে। তাই এরকম কলেজ স্কুল কিন্তু তৈরি হয়েছে, এবং সেখানে ছাত্ররা যারা পাশ করে পেয়েছে তারা পড়িয়েছে। তাহলে এই যে স্পিরিটটা, যে আমরা কারোর চেয়ে কম নই, আমরা নিজেরা করে দেখাবো, আমরা ইংরেজদের যে কোনো অংশেই কম নই, তাহলে এই যে আমরা করে দেখিয়ে দেবো, সেই জায়গা থেকে একটা ইনস্টিটিউশন কিন্তু তৈরি হয়েছে, এবং সেই ইনস্টিটিউশনকে সেই জন্যই সাফল্য অর্জন করেছে, সাকসিড করেছে। আমাদের এখন ভাবতে হবে যে ওই সময় দাঁড়িয়ে যখন পরাধীন ভারত বা ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স, সেই সময় যখন ভারতবর্ষে এত বড় বড় শিক্ষাবিদ, এত নামকরা কবি, এত পেইন্টার্স, এত ফুটবলার্স, এত সায়েন্টিস্ট কী করে হয়েছিল? আর আজকে আমরা কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। মরুভূমিগুলো ট্যালেন্টের জায়গায় তো কম নেই, কিন্তু সাকসেসের জায়গায় এত লোক কম কেন? আমাদের এই কোশ্চেনগুলো অ্যাড্রেস করতে হবে যে আমরা কি মিডিওকার? তাহলে ব্যাপারটা কেমন যে তখন ভগবান বেছে বেছে ভারতবর্ষের দেশ সেরা সেরা লোকদের পাঠিয়েছিল, যে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, তোমার সাথে যাও, খেলোয়াড়রা বড় বড় যাও, ভারতবর্ষে জন্মগ্রহণ করো। ব্যাপারটা কি এরকম?
নাকি এটা স্ট্রাগল ছিল? যে যার ফিল্ডে কাজ করেছে তাদের স্ট্রাগল ছিল এটাই যে আমাকে এটা প্রমাণ করতে হবে বিশ্বের কাছে আমরা কারো চেয়ে কম নই। আমি খালি পায়ে ফুটবল খেলতে পারি, কিন্তু আমি ইংরেজদের বুট পরা পাকে হারিয়ে দেবো, সেই স্পিরিট নিয়ে ফুটবলটা খেলেছি। মানে ফুটবলটা আমার কাছে কিন্তু 4টা বিমানের পরিচয়। ফুটবলটা শুধু একটা 90 মিনিটের ম্যাচ নয়। যে ল্যাবরেটরিতে কাজ করছে তার কাছেও একটা আবিষ্কারটা শুধুমাত্র একটা আবিষ্কার নয়, তার কাছে দেখানো যে আমি ভাঙা ল্যাবরেটরিতে বসে দেখাতে পারি যে ভারতবর্ষের কারো চেয়ে কম নয়। তাহলে এই সেই স্পিরিটটা যে সোসাইটির জন্য আমি কিছু করছি, আমার দেশের জন্য আমি কিছু করছি, সাধারণ মানুষের জন্য আমি কিছু করছি, এই যে নোবেল কজটার সঙ্গে যখন যুক্ত হয়ে প্রফেশনাল প্র্যাকটিসগুলো আসছে তখন তারা সাকসিড করতে পারছে। আর এখন কি হচ্ছে, আমরা এখন করছি আমাকে নিট পেতে হবে, আমাকে নিট পিজি পেতে হবে, আমাকে তারপর নিট এসএস পেতে হবে, তারপর আমাকে চেম্বার করতে হবে। আমার টার্গেটটা কোথায়? আমার টার্গেট ছিল এইখানে, আমি টার্গেটটা নিয়ে এসেছি এইখানে, তাহলে আমার তার রেজাল্ট তার চেয়েও ছোটো হবে। তাহলে আমি যখন ভাবছি যে আমার ভারতবর্ষের দেশের মানুষরা চিকিৎসা পাচ্ছে না, 140 crore পেশেন্টস অফ আওয়ার কান্ট্রি, তাদের মধ্যে কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না, তারা খেতে পাচ্ছে না, তারা শিক্ষা পাচ্ছে না। সাধারণ ঘরের ছেলেমেয়েরা আর ডাক্তারি করতে আসতে পারবে না, যা ফিস বাড়বে সব জায়গাতে। পরীক্ষাগুলো নিট পেতে গেলে এখন যে কোচিংয়ে পড়তে তার বিশাল ফিস বেড়ে যাচ্ছে। গ্র্যাজুয়ালি এডুকেশন ইজ স্কুইজড। এক একটা রাজ্যে 8,000 10,000 করে গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে যারা গরিব ছাত্র গ্রামেগঞ্জে থেকে পড়াশুনো করে তারা আর পড়তে আসতে পারবে না, তাদের পড়াশুনো করা বন্ধ। অলরেডি জেনারেল কলেজগুলো ভর্তি হচ্ছে না, সিট ফাঁকা যাচ্ছে। কোনো ছেলেমেয়েরা জেনারেল কলেজে পড়তে যাচ্ছে না, কারণ পড়ার পরে কী করবে, কোথাও কোনো কাজ নেই। তাহলে এই সমস্ত চারিদিকে যেন হাহাকার চলছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি শুধুই ভাবি যে আমরা এগুলো নিয়ে কিছু ভাববো না, আমরা ভালো ডাক্তার হবো, তাহলে আমরা কি ভালো ডাক্তার পারবো? হয়তো আমরা একটা পরীক্ষা দিয়ে পাস করতে পারি, কিন্তু আমার সেই প্রফেশনাল সেই স্ট্যাচারটা আসবেই না। চিত্তরঞ্জন এত বড় লয়ার হয়েছিলেন, তার কারণ কি? তাকে অরবিন্দকে ফ্রি করার জন্য লড়তে হয়েছিল, তার জন্য রাত দিন পড়তে হয়েছিল। তার একটা রুগীর জন্য আমরা রাত জাগবো, আমরা তার যাই হোক না কেন তাকে বাঁচিয়েই ছাড়বো, ওষুধ না পেয়ে 10 জায়গায় ঘুরবো তার জন্য ওষুধ জোগাড় করার জন্য। এই যে চেতনাটা থেকে আমি যদি ডাক্তারিটা করি, তাহলে আমার ডাক্তারিটাও যে উন্নতিটা হবে। আর আমি যদি চাকরির জন্য করি তাহলে কি সেই উন্নতিটা হবে? তাহলে প্রফেশনাল কেরিয়ার মাইনাস রেসপন্সিবিলিটি, তার রেজাল্টটা কি? মিডিওক্রেসি, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি সেরকম হতে চাই? তাহলে এই মানুষগুলোর জীবন কিন্তু আমাদের সেরকম বলছে না। এই মানুষগুলোর জীবন দেখাচ্ছে যে জীবনটা হচ্ছে অডসকে ফেস করার জন্য। সেই সময় দাঁড়িয়ে চিত্তরঞ্জন দাসের সময় তখন ভারতবর্ষের জাতিভেদ এমন তীব্র ছিল যে নমশূদ্র জাতির কোনো লোক সে একজন ব্রাহ্মণের বা একজন কায়স্থর সঙ্গে একসঙ্গে খেতে বসতে পারতো না। তাদের হচ্ছে আসন আলাদা, ঘরে ঢুকতে পারতো না, জল চলতো না। তোমরা একটু জানো সব। দেশবন্ধু বাড়িতে একজন কংগ্রেস ওয়ার্কার, কংগ্রেসেরই সে ভলান্টিয়ার, সে এরকম এসছে গ্রাম থেকে, এসে বাড়িতে আছে। দুদিন বাদে সে বলছে যে আমি না খেতে পাচ্ছি না। কেন খেতে পারছো না? বলছে আমাকে যেখানে খেতে দেওয়া হয় সেখানে হচ্ছে মুরগির বিষ্ঠাগুলো পড়ে থাকে, তার পাশে বসে আমাকে খেতে হয়, নোংরার মধ্যে খেতে দেয়। কেননা যেখানে খাবার জায়গা সেখানে আমার ঢোকা মানা, কারণ জাতিভেদের জন্য। চিত্তরঞ্জন দাস বলছেন যে এটা কী করে হতে পারে? কারণ কংগ্রেস করছি আমরা একসঙ্গে, আমি খাবো এখানে বসে আর ও খাবো এই নর্দমার সঙ্গে বসে, তুমি কালকে আমার সঙ্গে খাবো। তো এই যে খেতে বসছে একসঙ্গে, তাহলে তাকে তো যেটা সে কংগ্রেসকে বলছে যে জাতিভেদ তুলে দেওয়া উচিত, এটা তার বাড়িটাকে পালন করতে হয়েছে। তাহলে আপনি আচরিত ধর্ম করে শেখাও, নিজেকে আগে জীবনে পালন করতে হয়েছে। আমি আমার কেরিয়ার ছেড়েছি, তবেই আমি লোককে ডাকতে পারছি যে তুমিও ছাড়ো। সুভাষ বোসকে আকর্ষণ করতে পারছেন তার নিজের তার জায়গাকে ছেড়েছেন বলে, তবে তো। তাহলে আমাদের যখন আমরা দেখি আমাদের এখনকার দেশে যারা মেয়েরা তাদেরকে দিকে তাকিয়ে দেখি, তারা কি করছে? তারা যে লুটে ফুটে খাওয়ার রাজনীতি করছে। যে কোনো পার্টি হোক না কেন, যারাই সরকারে আছে তারা তাকিয়ে দেখো, তাদের শুধু বাড়ি গাড়ি হচ্ছে। চুনোপুটি নেতা, গ্রামের নেতা, একটা পঞ্চায়েতের মেম্বার, একটা কর্পোরেশনের ছোটো একটা কাউন্সিলর, তাদেরও 3 তলা বাড়ি 2 করে গাড়ি হয়ে যাচ্ছে, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এরা কি দেশের কথা ভেবে নিজেদের জীবনে পরিবর্তন করছে? তাহলে আর দে আওয়ার আইডলস? কিন্তু যখনই ভোট আসছে আমরা ভাগাভাগি হয়ে যাচ্ছি, হয় এ বি নয় সি, এর মধ্যেই ঘোরাফেরা করছি। তো এই বাইরে ভাবতে পারছি না আমরা। কিন্তু এই মানুষগুলো কি শেখাচ্ছে?
যে তুমি নিজের মতো নিজের এক্সাম্পল তৈরি হতে পারো, ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। তাহলে সেরকম করে ভাবতে হতো। দেশবন্ধু যখন মেয়ের বিয়ে, অপর্ণা দেবী ওর মেয়ে, তার যখন বিয়ে দেবে, সে বিয়ে হচ্ছে অসবর্ণ বিবাহ, মানে অন্য জাতির সঙ্গে বিয়ে। তখনকার দিনে ভাবা যেত না এগুলো, যেরকম হতে পারে যে জাতির বাইরে, মানে নিজের বর্ণের বাইরে গিয়ে বিয়ে দেবে, এগুলো কি আনথিঙ্কেবল জিনিস, সমাজে একদম তাকে দূর করে দেবে। এবং কি হলো, সেই বিয়ে যখন তিনি দিচ্ছেন, তখন তার যে ব্রাহ্ম সমাজ চিঠি বিলি করলো, লিফলেট দিল যে এই চিত্তরঞ্জন দাসের মেয়ে বিয়েতে কেউ যাবেন না। এটা কিন্তু হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তখন চিত্তরঞ্জন দাস কি করতে পারতেন, যে একটা মেয়ের বিয়ে দিচ্ছি, কেউ আসবে না, তাহলে আমি বাবা ঠিক আছে ছেড়ে দিই, পাথরে পাল্টে ফেলি, আমার জাতির মধ্যে কি। সেটা করলেন না। উনি বললেন যদি কেউ না আসে তো এখানেই বিয়ে হবে, আমি যেটা বুঝেছি ঠিক সেটা আমি করবো, একজন যদি না আসে না আসবে। তাহলে এই যে সমাজের বিরুদ্ধে লড়া, উনি যেটা সত্য বলে বুঝেছেন সেটাকে জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু কোনো বিচারিতা ছিল না। তাহলে আমাদের তো শেখার চেয়ে জায়গাগুলো, যে আমি যখন একটা সত্যকে বোঝার চেষ্টা করছি, আমি বুঝছি যে পরীক্ষার সময় টুকলি করে লেখাটা খারাপ, কিন্তু আমি দেখছি আমার বন্ধু আমার পাশেই বসে সে লিখছে, তখন আমার মনের মধ্যে খুঁজখুঁজ করছে যে আমি তো লিখতে পারতাম, তাহলে আমার রোল নম্বর বাড়তো, হয়তো অনার্স পেয়ে যেতাম, হয়তো আমার কম পাবো, হয়তো সাপ্লিও পেয়ে যেতে পারি। কিন্তু আমি কি সেটা করবো? নাকি আমি যেটা বুঝেছি এটা করা উচিত নয়, তাহলে করবো না, যা হয় হবে। তাহলে আমাকে তো নিজেকে এই কোশ্চেনটা করতে হবে যে আমি যে আমার লাইফ তো ওরকম না, আমার তো আমার মেয়ের বিয়ের প্রশ্ন আসেনি, তোমারও আসেনি, কিন্তু তোমার কাছে তো এই সত্য প্রতিদিন এই পরীক্ষা দিতে হয়, এভরিডে ইউ হ্যাভ টু ফেস দিস টাইপ অফ কোশ্চেন, যে হোয়াট ইজ এথিক্যাল, তুমি সেটা করবে কি করবে না। প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজেকে কোশ্চেন করে দেখো, ইউ রিয়েলি ফেস এ লট অফ কোশ্চেন্স লাইক দিস। কিন্তু আমরা কি করি, অনেক সময় আমরা করি, আমরা কেউ মেনে নিই যে থাক বাবা কি দরকার, লোকে কি বলবে, এই লোকে কি বলবে, বাবা মা রেগে যাবে, আমার প্রিয়জন খেপে যাবে, পরীক্ষায় নাম্বার কম পেতে পারি। তাহলে এই যে জিনিসগুলো নিয়ে আমরা আটকে যাই, এই মানুষটা কি তাই শেখাচ্ছেন? তাহলে দেখবে যারা বড় মানুষ হয়েছেন তারা প্রত্যেকেই এই স্ট্রাগলগুলো করেই they all face this type of obstacles in their life, এবং তারা এগুলোকে ওভাররুল করেছেন। কি দিয়ে করেছেন? এই ওভাররুল করতে গিয়ে they became giant people। তারা এমনি এমনি সব প্রাতঃস্মরণীয় ব্যক্তি হননি, তাদের জীবনে এই স্ট্রাগলগুলো আছে। তারা কেউ এরকম ভয়ঙ্কর বিরাট মানুষ হতে জন্মাননি, তারা আমাদের মতনই ছিলেন। তাহলে যখন তিনি তার ব্যক্তিগত জীবনে এই স্ট্রাগলগুলো করছেন, যিনি জেনেই করছেন আমার মেয়ের বিয়েতে একটাও লোক নাও আসতে পারে, তাহলে তবু আমি আমার পথ ছাড়বো না, এই যে জিনিসটা, তাহলে তিনি তখন তো তার কন্টেম্পোরারি সোসাইটিতে একদল লোক যেমন গালাগাল করছে, একদল লোক তো রেসপেক্ট করছে, হ্যাঁ বাবা সত্যি মানুষটার সাহস আছে, তখন তার যেমন ভাবছে আমিও করতে পারি। তো উনি যখন করেছে আমিও করবো, ঠিক আছে চলো দেখা যাক কি হবে। তাহলে এইগুলো তো দুনিয়াটা পাল্টায়। তাহলে আজকে হোস্টেলে কলেজে যখন তোমরা কাজ করতে যাচ্ছ, তোমরা দেখছো যে বেশিরভাগ লোকই বলছে বাবা কোনো ঝামেলায় নেই কেমন। আবার অন্যদিকে তোমরা দেখছো বহুত প্রবলেম, তোমরা কলেজে যাচ্ছ পড়তে, কলেজে দেখছো যে ক্লিনিক্সের ক্লাস হচ্ছে না, পরীক্ষা হয়ে গেল, এই ফাইনাল মিড পরীক্ষা হয়ে গেছে কতদিন আগে, 2 মাস আগে তার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তার ছাত্রী পরীক্ষার ডেট দেয়নি, রিভিউ যারা দিয়েছে রিভিউ খাতা দেখা হয়নি এখন। হেলথ ইউনিভার্সিটি বলছে যে এখন যাওয়া হলো, বলছে ও তাই তো সত্যি তো একটা পরীক্ষা তো আছে, দেখছি আর কি করা যায়। তাদের কোনো হেডেকই নেই যে কতগুলো ছেলে মেয়ে যে সাথী পেয়ে বসে আছে, they don't bother about that। তাহলে আমরা কি এটা মেনেই নেবো এরকমভাবে চলবে? এই অভয় আন্দোলন যেটা হলো, সেই আন্দোলনটা একটা ধাক্কা। সেই আন্দোলনে আমরা বহু মানুষ যারা সাইলেন্ট ছিল তাদেরকে রাস্তায় নামতে দেখেছি, যারা ফাইট করেছে, প্রোটেস্ট করেছে, আওয়াজ তুলেছে। তাহলে এই আন্দোলন নিয়ে আমরা অনেক মানুষের কথা শুনেছি, অনেকে বলেছে এই আন্দোলন করে শেষে কি হলো। আমাদের অনেকে এখন প্রশ্ন করছে যে কিছু তো পেলাম না। তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমরা কিছুই পেলাম না। কারোর মনে আছে প্রশ্ন যে কি পেলাম? বিচার তো হলো না। যারা সত্যিকারের কালপিট তারা কি ধরা পড়লো? তাদের কি ফাঁসি হলো? হলো না তো। তাহলে এটা বুঝতে হবে যে দেশবন্ধু যখন স্বাধীনতা চেয়েছিলেন, স্বরাজ চেয়েছিলেন, তো
1922, 23, 24, 25 সালে উনি কি স্বরাজ দেখে গেছিলেন? দেখতে পারেননি তো, কিন্তু স্বরাজের স্বপ্নটাকে যে পাওয়ার রাস্তা আমি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। সেই পথ ধরে সুভাষ বসে গিয়েছে, সেই পথ ধরে তারপরের লোকেরা এগিয়েছে, একটা সময় গিয়ে এসেছি। তাই কিছু লোককে তো এরকম তৈরি করতে হয়। একটা বাড়ি তৈরি করতে গেলে আগে ভিত বানাতে হয়, সে ভিতটা তো তৈরি করতে হবে, তারপরে ইমারত কাটা হবে একটু একটু করে। তা সে ভিতের কাজটা কে করবে? প্রথম ভিতটা কে কাটবে? কাউকে দেখতে হবে করার জন্য। তাই যারা শুরুতে কাজ করবে তাদেরকে অবস্ট্যাকল ফেস করতেই হবে, কিন্তু এই অবস্ট্যাকল ফেস করার তারাই কিন্তু বড় কাজ দায়িত্ব পাবে, তাদের ক্ষমতা বাড়বে এবং অ্যাজ এ ডক্টর যেগুলো বেনিফিশিয়াল। আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। কেন যখন আমরা একটা খারাপ রোগী নিয়ে ডিল করি, একটা ক্রিটিক্যাল রোগী নিয়ে যখন আমরা ডিল করি, একটা রোগী তার মাল্টি অর্গান ফেলিওর হয়েছে, তার প্রেশার পাওয়া যাচ্ছে না, পালস ইরেগুলার চলছে, শ্বাস নিতে পারছে না, অজ্ঞান হয়ে আছে, এরকম রোগী যখন আমাদের কাছে আসছে, আমাদের লড়াই করতে হচ্ছে রোগীটাকে নিয়ে। এটা ওষুধ দিলে ওটা খারাপ হতে পারে, এটা দিলে সেটা খারাপ হতে পারে, তাই চারটে রোগের মধ্যে ব্যালেন্স করতে হচ্ছে। এই দিলে খারাপ হয়ে গেল, এই বুঝি মরে গেল, রিস্ক নিয়ে কিছু কাজ করতে হচ্ছে। তার তখন আমরা কি করতে পারি? আমি যদি আপাতত শান্ত এই এনভায়রনমেন্টে বিশ্বাসী হই যে কোনো ঝামেলায় বাবা যাবো না, তাহলে আমি কী করবো? এখানে তো হবে না, আপনি অন্য হসপিটালে চলে যান। এটা বলা খুব সহজ, আমি আমার ঝামেলা এড়িয়ে গেলাম। আরেকটা হতে পারে যে আমি এই ঝামেলাটাকে অ্যাকসেপ্ট করলাম, আমি এটা নিয়েই ফাইট করবো, শেষ পর্যন্ত লড়বো। তার দ্বারা একটা রোগী মরলো, দুটো রোগী মরলো, 3 নম্বরটা বাঁচবে, 4 নম্বরটা বাঁচবে, 10টা রোগী নিয়ে ফাইট করে 5টা রোগী বাঁচাতে পারবো। তাহলে এই যে স্ট্রাগলটা আমি ঢুকলাম, তাহলে এর দ্বারা আমি কি অ্যাজ এ ডক্টর কিছুটা উন্নতি আমার হবে, নাকি রেফার করে দিলে বেশি উন্নতি হবে? তুমি বলো, কিসে বেশি উন্নতি হবে? কে ভালো রাখতে হবে? তাহলে এই যে ফাইট করবো, কোনো কিছু ছাড়বো না, তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু আমাদের লাইফে অহরহ আসবে, প্রতি মুহূর্তে তোমার কাছে আসবে এই জিনিসটা। তোমার সিনিয়র বলবে এই পেশেন্টকে কেন ভর্তি করেছিস, সেটা একটু পাঠিয়ে দেবে। এই যারা ইন্টারনেট তারা জানেন। পিজিটিরা বলবে যে এটা কেন ভর্তি করেছিস, পিজিটিরা বলবে যে এখন এসব পেশেন্ট দেখা দরকার নেই, পাঠিয়ে দেবে। মানুষটা কি হবে, রোগীটার কি হবে? তাহলে আমার দেশের মানুষ তারা না চিকিৎসা পেয়ে মরবে, আমি ডাক্তারি দেখবো, আমি কিছু বলবো না? তাহলে সেই আমি ডাক্তার হিসেবে এক্সেলেন্স হয়ে যাবো, হতে পারে কখনো? তাহলে আমাদের তো কতগুলো বেসিক জায়গাতে একটা জায়গাতে একমত হতে হবে যে আমাদের যদি ডাক্তার হিসেবে ভালো হতে হয়, বই পড়ে শুধু হবে না, বই আমাদের পড়তেই হবে, কিন্তু উই নিড ফিলিং ফর দি ফেলো কান্ট্রিমেন। তাদেরকে আমাদের তাদের দুঃখ দুর্দশা জানতে হবে, তাকে সলভ করার চেষ্টা করতে হবে এবং অডস ফেস করা শিখতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। সহজে কিছু পাওয়ার জন্য কিছু অনৈতিক পথে চলে যাওয়াটাকে নিজেদের জীবনে প্রয়োগ করা চলবে না। এগুলো করতে গেলেই আমরা ডাক্তার হিসেবে এত ভালো হতে পারবো। কারণ তুমি যখন রিয়েলি প্র্যাকটিসটা করবে, তখন তোমাকে তো কেউ এসে একটা চোখা দিয়ে যাবে না, যেটা দেখে দেখে লেখা যায় যে এই পেশেন্টটা বাবা এটা দেখে দেখে তুমি প্রেসক্রিপশনটা করো, কেউ দেবে? তো দেবে না। তখন তো কোনো চোখা কাজ করবে না, তখন তোমাকে তো মাথা থেকেই চিকিৎসাটা করতে হবে। তাহলে এখন ফাঁকিবাজি করে লাভ নেই। তাহলে আমাদের এখন জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এবং হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। তাহলে এইভাবেই কিন্তু আমরা নিজেদের জীবনটাকে পাল্টাতে পারি এবং তার দ্বারা এদেরকে শ্রদ্ধা জানাতে পারি। দেশবন্ধুকে শ্রদ্ধা জানানো মানে কিন্তু যেটা বলা সেটা করা, নতুন আদর্শকে জীবনে গ্রহণ করা। যে চিরকালে দেখেছি সেটাই ঠিক তা নয়, নিউ আইডিয়াস। যেমন ওনার সময় ইংরেজদের রাজত্বে সূর্য অস্ত যায় না, ইংরেজ রাজত্ব কোনদিন যাবে না। ওনারা কি স্বপ্ন দেখলেন যে না পাল্টেই ছাড়বো। তাহলে আমরা যদি যে ভাবি যে ভারতবর্ষে এরকম চিরকালই থেকে যাবে, তাহলে কি ওনার সঙ্গে একমত হওয়া গেল না? যদি আমরা স্বপ্ন দেখি না একদিন আমরা নতুন ভারত তৈরি করবো, নতুন দেশের স্বপ্ন দেখবো, মেনট যে আমরা এটা অ্যাচিভ করতে পারলাম কালকে, হতেই পারে যে আমরা এখনই পারলাম না, কিন্তু আমরা শুরু করলাম কিছু কাজ একটু একটু করে। তাহলে এই দেশবন্ধুর পথে যারা এসছে আরো অনেক মানুষ, তাদের জীবন যদি আমরা জানি, তাদের জীবন থেকে শিখি, তাহলে আমাদের জীবনটা দেখতে পাল্টাবে। তবে যখন তুমি ঘরে গিয়ে পড়বে, দেখবে তোমার ক্লাসমেটরা হাসাহাসি করতে পারে, এইসব তোরা কি আলোচনা করছিস, এটা কি, এইসব তো করে, চল একটা অন্য জিনিস করি। তখন তো তোমার মধ্যে দুটো দিকে ডাক আসবে। তখন কিছু সময় এদের জন্য রাখা, লাইফের একটা অংশ এই দেশবন্ধু সুভাষ বোস, দীননাথ দীনেশ, ক্ষুদিরাম, ভগৎ সিং, এদের জীবন জানতে হবে। তেমন যারা
ডাক্তারিতে যারা বড় মানুষ, যারা অবদান রেখে গেছে, তাদের জীবন থেকেও জানতে হবে। সোশ্যাল সায়েন্সে যারা অবদান রেখে গেছেন, যারা হিস্ট্রিতে বড় কাজ করে গেছেন, সবার কাছ থেকে শিখতে হবে। একটু একটু করে তাদের কাছ থেকে শিখলে আমরা আমাদের জীবনটাকে আরো অনেক অনেক বড় করতে পারি, যেটা আজকে ভাবতেই পারছি না। মহাপুরুষ হয়ে কেউ জন্মায় না, তাদেরকে স্ট্রাগল করেই হতে হয়। তাহলে এই লড়াইটাতে আমরা সবাই আছি, আমরা সবাই শিখছি একটু একটু করে। আমরা কেউই বিরাট জানি আমরা না, কিন্তু আমরা এই লড়াই ছেড়ে যাচ্ছি না। এই লড়াই শুরু করেছি, না করতে থাকবো। তাহলে এই লড়াই করতে করতেই একসময় আমরা ছোট থেকে বড় হচ্ছি। এই এত বড় যে আন্দোলনটা হলো, যে অভয় আন্দোলন, যেটা তখন বলতে গিয়ে মিস করে গেলাম। যারা বলছে কিছুই পেলাম না আমরা, তাদেরকে আমরা বলছি আন্দোলন থেকে আমরা তো অনেক কিছুই পেলাম। এই আন্দোলনটা না হলে আজকে আমরা এই হলে এতজন লোককে পেতাম না। এই যে পরিবেশ ছিল কলেজে, কেউ আসতো না। যে টেরর ছিল, যে টেরর তো খানিকটা হলেও কমেছে। আর জিকর মেডিকেল কলেজের থেকে আজকে 4-5 জন এখানে এসছে, কেউ মাথা তুলতে পারতো না, কথা বলা যেত না, এরকম দমবন্ধ করা পরিবেশ ছিল। সেই পরিবেশ তো ভেঙেছে, অথবা মতো ভাঙছে আন্দোলনের ধাক্কাতে। এই যে সুপ্রিম কোর্ট, এই সিবিআই, বিরাট ব্যাপার। সিবিআই একটা মহান জিনিস। সাধারণ মানুষ কি বুঝছে এই আন্দোলনটার পরে? সাধারণ মানুষ বলছে যে সিবিআই বুঝে গেছি আমরা, কোথা বাকি, ও কিছু করবে না। সুপ্রিম কোর্ট সুমোটো কেসটাকে নিয়ে নিল, দিয়ে জল ঢেলে দিল। তাহলে দেশের বিচার ব্যবস্থা তারা কিছু করবে না। তাহলে এই দেশে যে সিস্টেমসগুলো আছে, সেই সিস্টেমসগুলো যে মানুষকে বিচার দিচ্ছে না। তারা এই যে গভর্নমেন্টগুলো, যারা পরস্পর এই ভোট আসলেই দেখবে টিভিতে রোজ সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত মারামারি করবে, তারা দুজনে একসঙ্গে মিলে কেসটাকে খারিজ করার চেষ্টা করবে, তাহলে সবাই দেখল। তাহলে এরা সত্যি কি নিজেদের মধ্যে ফাইট করে, নাকি আসলে এক হয়ে আছে? সে যাত্রা মঞ্চে মারামারির মতো, ডাব্লিউডাব্লিউ মারামারির মতো, যে আসলে মারামারি নয়, আসলে বস্তি বাইরে বস্তি, সেরকমই তো কিছু হচ্ছে। তাহলে এটা মানুষ বুঝতে পারলো, এটা কি কম পাও না? মানুষরা দেখলো যে আন্দোলন করলে পুলিশের শিল তারা উপহার দেওয়া যায়। তারা দেখলো যে পুলিশ কমিশনারকেও তাড়ানো সম্ভব। স্বাধীন ভারতবর্ষে কোনো এরকম জিনিস হয়নি, এত বড় জিনিস কখনো অ্যাচিভ করা যায়নি। তাই এটা তো আন্দোলন করেই অ্যাচিভ করা যায়। তাই এটা দেখলাম আমরা চোখের সামনে, যে মুভমেন্ট করলে অনেক কিছু করা সম্ভব। তাহলে আমাদের সামনে অনেক কিছু আসবে, অনেক এজেন্ডা আসবে। আমাদের কলেজের বহু এজেন্ডা থাকবে, ছোটোখাটো এজেন্ডা। দেখতে হয়তো কলেজে অ্যাকোয়াগার্ড নেই, দেখবে টয়লেটে জল নেই, জলের পরিষ্কার হয় না, দেখবে লাইব্রেরিটা শুধু সবসময় বন্ধ করে দেয়, করতে দেয় না, হয়তো ল্যাবরেটরিতে এটা নেই সেটা নেই। দেয়ার আর মেনি ইস্যুস যেগুলো আনঅ্যাড্রেসড পড়ে আছে। তোমরা যদি দেশবন্ধুকে স্মরণ করতে চাও, তাহলে ওই ইস্যুগুলোকে ধরে তোমরা কলেজে গিয়ে বন্ধুদেরকে নিয়ে যাও, প্রিন্সিপালের কাছে বলো, স্যার এরকম কেমন হচ্ছে, ঠিক করুন। দেখবে ওইগুলো আস্তে আস্তে দাবি আদায় হবে। এনভায়রনমেন্ট উইল চেঞ্জ স্লোলি, টাইম লাগবে, একদিনেই সব হবে না, কিন্তু ইট উইল স্টার্ট চেঞ্জিং ওয়ান্স ইউ স্টার্ট অ্যাক্টিং। তোমরা কাজ শুরু করলেই পরিস্থিতি পাল্টাতে শুরু করবে, কিন্তু ইউ উইল হ্যাভ টু ফেস অবস্টাকলস। ব্যাপারটা স্মুথ হবে না। কিছু লোক তোমাদেরকে বলবে যেসব কেন করছিস, কী দরকার করার, তখন এদের তোমার ভাবতে হবে এদেরকে কে বলেছিল করতে। তো এই জায়গা থেকে তোমাদের সবার কাছে এটা অ্যাপিল, যে আমরা যেন এই বড় মানুষদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে নিজেদেরকে একটু করে পাল্টানোর কথা ভাবি এবং নতুন কিছু জানার চেষ্টা করি। সবসময় আমাদের আরও জানতে হবে। কোনো জিনিসই অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। এই আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, আমি তোমাদের অনেক সিনিয়র। আমি যখন ডাক্তারি পড়তে এসেছি তখন তোমরা নাকি জন্ম হয়নি, কিন্তু তারপরে এই নয় যে আমি যা বলছি সেটাকে ব্লাইন্ডলি বিশ্বাস করবো। অলওয়েজ ইউ হ্যাভ টু রেজ কোশ্চেন্স, যে কী বললো, কেন বললো, জিজ্ঞাসা করবে। তুমি এটা বললে এটা আমি এই কারণে ঠিক মনে হচ্ছে না, আর্গুমেন্টস হবে। এটাই দেশবন্ধু শিখিয়েছে, এটাই সুভাষ বোস শিখিয়েছে। সুভাষ বোস যখন বললাম না, গান্ধীজির সঙ্গে যখন আলোচনা হচ্ছে, স্যাটিসফাইড হতে পারছেন না, কারণ কোশ্চেনগুলো অ্যান্সার মিলছে না। তাই আমরাও চাই আমাদের জুনিয়র এরকমই হোক, যারা আমাদের কোশ্চেন করুক, তারা প্রশ্ন তুলুক যে তোমরা এরকম করলে এটা কেন হলো, ওটা কেন হলো না। এই খোলামেলা উন্মুক্ত পরিবেশটা দরকার। এমন নয় যে সিনিয়র দেখলে এরকম করে দাঁড়াতে হবে, এতখানি জামা বোতাম লাগিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সিনিয়র বললে স্যার বলে কথা বলতে হবে। এটাই শুধু সিনিয়র নয়। সিনিয়র মানে হচ্ছে যে তাকে আমি সব কথা বলতে পারি, গাইডেন্স দিতে পারি, তার কাছ থেকে প্রবলেম বলে যেতে পারি, সে আমাকে সত্যি কথা গাইড করে।
দ্যাট ইজ সিনিয়রিটি। তাহলে সেরকম সিনিয়র তোমাদেরও হতে হবে, তোমরা যারা সিনিয়র হয়েছো। যারা জুনিয়রও আছে তারাও আগামী দিনে সিনিয়র হবে, এই নতুন ফার্স্ট ইয়ার আসতে চলেছে। তাহলে ইউ হ্যাভ সার্টেন রেসপন্সিবিলিটিস আপন দেম, তাদেরকে গাইড করার জন্য। যখন তাদের উপর রাত্রিবেলা র্যাগিং হবে, আমরা তখন তাদেরকে কিছু না বলি, যদি কিছু না সেটাকে যদি চুপচাপ মানতেই থাকি, তাহলে এই পরিবেশ কখনোই পাল্টাবে না। তাহলে আমাদের এখানে ভাবতে হবে কিছু কি করার আছে, অল্টারনেটিভ কিছু কি হতে পারে, নাকি এটাই চলতে থাকবে। কিছু কিছু জায়গায় আমাদের চিন্তা ভাবনা নতুন করে শুরু করাও দরকার। তাই এই অ্যাপিলটা আমরা রাখলাম, তোমরা ভাবো। এটা বলে আমি আজকে শেষ করলাম। আমার খুব আশা যে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। এই ডিসকাশনটা শুরু, এটা আরও চলবে। এটা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।